আজ তোমাদের সাথে শেয়ার করব কয়েকটা অজানা কিচেন টিপস। আর ঘরে থাকা খুব সহজ কয়েকটা জিনিস দিয়েই কিন্তু একদম কম খরচে নিজের কিচেনকে কীভাবে পরিষ্কার তো রাখবোই, তার সাথে আমাদের কিচেন থাকবে একদম হাইজেনিক। সংসারে শুধু কাজ করলেই হবে না, তার সাথে কীভাবে দ্রুত কাজগুলো করা যায় আর সঠিক পদ্ধতি যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু কিচেন থাকে একদম হাইজেনিক এবং খুব তাড়াতাড়ি তোমাদের কাজ করতে কিন্তু এনার্জি লাগবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই কিচেন টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু তোমরা আমার সাথেই থাকো। তো দেখো, প্রথমে আমি কি করছি, আমার ওভেনটা দেখতেই প্রচুর নোংরা। আমি একটা লেবু নিয়ে নিলাম, যে কোনো লেবু হলেই হবে, আর তার সাথে নিয়ে নিচ্ছি খাবার সোডা। মানে খাবার সোডা ভীষণ উপকারী, আমরা কিন্তু প্রত্যেকেই জানি, আর লেবুর গুণাগুণ ভীষণভাবেই কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা। তো লেবুটাকে দেখো প্রথমে কিন্তু আমি 4 টুকরো করে নিচ্ছি। আর এটা কিচেনের কোথায় ব্যবহার করব সেটা তোমরা দেখো, এবং এইভাবে কিন্তু আমরা খুব কম লোকই প্রয়োগ করি। তো একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি আমি খাবার সোডা। তারপর দেখো লেবুর রসটা চিপে আমি ওর মধ্যে নিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে লেবুর রসের সাথে কিন্তু খাবার সোডাটাকে মিশিয়ে নিতে হবে। একদম দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তারপর নিয়ে নেবে একটা টুথব্রাশ, আমরা যে ব্যবহার করি পুরনো একটা টুথব্রাশ নিলেই হবে। তারপরে টুথব্রাশের সাহায্যে পেস্টটাকে নিয়ে বার্নারের চারিপাশটাতে খুব ভালোভাবে কিন্তু লাগাবে, কারণ বার্নারে যে আগুনটা জ্বলে না, তার তাপে কিন্তু দেখবে চারিপাশটা যে কালো কালো হয়ে যায়। তো এই কালো দাগটা কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে এটা প্রয়োগ করার ফলে। যাই হোক, কিছুক্ষণ কিন্তু এটাকে লাগিয়ে রাখতে হবে। আর আমি দেখো ওভেনটা চারিপাশে একটুখানি আমি লাগিয়ে দিচ্ছি। খাবার সোডা আর লেবুর মানে প্রচণ্ড কিন্তু একটা অ্যাসিডের মতন কাজ করে। তো বন্ধুরা, আমি কিন্তু 10-15 মিনিট রেখে দিয়েছি। তারপরে এই টুথব্রাশটা দিয়ে আমি ডলছি, যেহেতু পুরনো দাগ যদি হয় মানে ওই বার্নারের চারিপাশটাতে, তখন দেখবে ব্রাশটা দিয়ে কিন্তু উঠতে চাইবে না। যাই হোক, 10 মিনিট পর আমি তবুও এই ব্রাশটা দিয়ে ভালোভাবে ঘষে নিই। তারপরে একটা স্কচ বাইট নেবে, ধারালো একটা স্কচ বাইট হলে খুব ভালো হয়। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বার্নারের যে চারিপাশটাতে কালো কালো দাগগুলো রয়েছে সেই দাগের মধ্যে প্রচুরভাবে মানে একটু ঘষবে। একটু প্রেশার দিতেই হবে, যেহেতু সারা বছর রান্না বান্না হয়। তো দেখবে তখন কিন্তু উঠে যাবে। আর তারপর ভালোভাবে যখন আমরা ওভেনটাকে মুছে নেব, তো তোমরা এখন মানে স্বচক্ষেই দেখতে পাবে যে আমার যে দাগটা ছিল, দেখো এটার মধ্যে দাগ কিন্তু বেশি ছিল, একদমই কিন্তু বলতে গেলে উঠে গেছে। বন্ধুরা, এইভাবে তোমরা এটা প্রয়োগ করে দেখো যে আমার মতন তোমাদেরও ওভেন যাদের অনেকটা বেশি পুরনো তারা একটু বেশি করে দিয়ে রাখবে, পরিষ্কার হয়ে যাবে। আর তারপর দেখো যে এই কলটার মধ্যেও কিন্তু প্রচুর দাগ পড়ে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে খুব সহজে আমরা এটাকে পরিষ্কার করব। যে কোনো একটা টুথপেস্ট আমরা নিয়ে নেব, এটা আমরা প্রত্যেকেই জানি টুথপেস্ট দিয়ে যে কল পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু তারপরে কি করব, মানে আরও বেশি চকচকে করার জন্য সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা আমার সাথেই থাকো। টুথপেস্টটাকে খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নেবে, মানে কলটার গায়ের একদম খুব ভালোভাবেই প্রত্যেকটা জায়গাতে। তারপর কি করবে, আমাদের যে বানানো ছিল লেবু আর যে খাবার সোডা দিয়ে, সেটা একটুখানি নেবে, নিয়ে বন্ধুরা কলের মুখটার মধ্যে একটু বেশি লাগাবে। এইখান দিয়ে জল পড়ে, তো দেখবে এই জায়গাটাতে কিন্তু একটা দাগ হয়ে যায় আয়রনের। তো খুব ভালোভাবে সেই জায়গাটাতেও ঘষে লাগিয়ে মানে আবার এই টুথপেস্টের ওপর দিয়েই কিন্তু এই মানে পেস্টটা লাগিয়ে দেবে। তো যাদের কল বেশি পুরনো তারা লাগিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দেবে। তারপর একটা ধারালো স্কচ ব্রাইট নিয়ে দেখো এই মুখটাকে একটু ভালোভাবে ঘষবে। কলের মধ্যে কিন্তু একটু দাগ পড়ে যাবে না, যে স্কচ ব্রাইটের একটা দাগ হয় না সেই দাগ, তবে কিন্তু হবেই না, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আমি পরিষ্কার করার পর তোমাদেরকে খুব ভালোভাবে শেয়ার করব, যে তোমরা নিজেই দেখতে পাবে যে টুথপেস্ট আর হচ্ছে খাবার সোডা লেবু দিয়ে যখন আমি পরিষ্কার করব তারপরে কতটা চকচক করবে। আর এই চকচকে রাখার জন্য কিন্তু আর একটা নিয়ম তোমাদেরকে মানতেই হবে সব সময়, যদি আমার মতো চকচকে রাখতে চাও। একটা শুকনো কাপড় দিয়ে যখন জল দিয়ে ধুলে না, তারপরে কি করবে, মুছে রাখবে। তাহলে যে জলের দাগটা হয় সেই দাগটা কিন্তু কলের গায়েতে একদমই পড়বে না। তো এইটুখানি যত্ন নিলেই দেখবে তোমার কল কিন্তু একদম নতুনের মতন চকচক করবে, এবং আমার মতন চকচক করবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এবার যে টিপসটা তোমাদেরকে আমি দেখাবো, এটা কিন্তু ভীষণভাবে তোমাদের কাজকে না অনেক দ্রুত করে দেবে এবং হাইজেনিক রাখবে তোমাদেরকে। আমাদের কিন্তু অনেকেরই অভ্যাস আছে বাজার থেকে ডিম এনে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া। এটা না করে আমরা একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভালোভাবে ডিমগুলোকে পরিষ্কার করে নেব, কারণ ডিমের গায়ে কিন্তু প্রচুর নোংরা থাকে, দেখা না গেলেও তার মধ্যে থাকে। তো শুকনো কাপড়ের মধ্যে এভাবে নিয়ে হালকা হাতে কিন্তু মুছে নিতে হবে, যেন ডিমের গায়ে একটুও জল না থাকে। তারপরে ডিম রাখার যে ট্রেটা তার মধ্যে আস্তে আস্তে তুলে
নিয়ে ফ্রিজে রেখে দেবে বন্ধুরা। আর রেখে দিলে কি হবে, ফ্রিজ কিন্তু হাইজেনিক থাকবে, কারণ সমস্ত জিনিস ব্যবহার করার সাথে সাথে ফ্রিজের যে হাইজেনিকতা সেটাও কিন্তু বজায় রাখা আমাদের উচিত। তারপর যে টিপসটা দেখো, বোতল আমরা ব্যবহার করি, বিশেষ করে ছোট বাচ্চা যাদের ঘরে আছে তাদের কিন্তু এই টিপসটা ফলো করা অত্যন্ত দরকার। কারণ বোতলের ভেতরে দেখবে জল বেশি দিন রাখলে কিন্তু একটা দুর্গন্ধ হয়ে যায়, আর সেখানে কিন্তু কোনো রকম না দেওয়া যায় না আর্টিফিশিয়াল মানে ডিটারজেন্ট টাইপের জিনিস। তো তাদের জন্য বলছি, বিশেষ করে এরকম একটা পাতি লেবুর রস নিয়ে নেবে। নেওয়ার পর দেখো এই দুটো বোতলের মধ্যে সম পরিমাণে আমি ঢেলে দিলাম, আর তার সাথে দিচ্ছি হালকা ঈষদুষ্ণ গরম জল। বেশি গরম জল কিন্তু একদমই নয়। তো এটা দেবে, কারণ কোনো রকম ডিটারজেন্ট সাবান দেওয়া কিন্তু একদমই হেলদি নয়। আর তারপর দেখো যে লেবুর টুকরো ছিল, আমি 2 টুকরো লেবু দিয়ে দিলাম ওর মধ্যে, আর ভালোভাবে মানে আটকে দিয়ে হালকা ঈষদুষ্ণ যে গরম জলটাকে আমি কি করব, ঝাঁকিয়ে মানে বোতলের পুরোটা গায়ে লাগিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। আর যাদের বোতল বেশি নোংরা তারা চাইলে এটাকে ওভারনাইট রেখে পরের দিন সকালবেলা বোতল পরিষ্কার করা যে ব্রাশ সেটা দিয়ে ভালোভাবে মানে পরিষ্কার ভেতরটা করে ঝাঁকিয়ে লেবু দিয়েই কিন্তু আমি বোতলের মুখগুলো আর এই ঢাকনাগুলোকে পরিষ্কার করে নেব। প্রথমত প্লাস্টিকের বোতল স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই উপকারী নয়, মানে ভীষণই ক্ষতিকর জিনিস। তার উপরে যদি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু সেটা আরও ক্ষতিকর হয়ে দাঁড়ায়। মানে প্লাস্টিক আর যে ডিটারজেন্ট এই দুটোর কারণে কিন্তু আমাদের ক্যান্সারের বীজ এখান থেকে তৈরি হতে পারে। তো সেই কারণে কিন্তু সব সময় বিশেষ করে বাচ্চাদের কথা ভেবে অবশ্যই কিন্তু লেবু দিয়ে মানে একদমই সাধারণভাবে পরিষ্কার করবে বন্ধুরা, দেখবে গন্ধ তো থাকবেন এবং চকচক করবে। আর প্রত্যেক সপ্তাহে বোতল কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবে সবাই। তারপর বন্ধুরা আমি যে টিপসটা এখন দেখাচ্ছি এটা কিন্তু ভীষণই উপকারী এবং কম পয়সায়। এটা হচ্ছে ভিনিগার। তো কিছুটা পরিমাণে ভিনিগার নিয়ে নেবে, আর তার সাথে নেবে সাদা নর্মাল জল, যে টিউবওয়েল বা কল থেকে নেওয়া সেই জল। তো ভালোভাবে সেটাকে মিশিয়ে নিয়ে দেখো আমি একটুখানি আগে তুলে রেখে দিচ্ছি, পরে দেখাবো সেটা আমি কোন কাজে লাগাচ্ছি। এবার দেখো যেটা দিয়ে আমি মুছি আমার কিচেন, তো এই যে ভিনিগার আর জলটা মানে একদম খুব সিম্পল কিন্তু একটা জিনিস, এটা দিয়ে কিন্তু মুছবে এই যে সামনের ওয়ালগুলো। তাতে কি হবে, পোকামাকড় যে আছে না ভিনিগারের জন্য কিন্তু এখানে এসে বসতে পারবে না। আর ভিনিগার হচ্ছে ক্লিনজিং ক্ষমতা বাড়ায়, মানে পরিষ্কার করে রাখে। সেই কারণে তোমাদের যে টালি সেগুলো কিন্তু ঝকঝক করে পরিষ্কার থাকবে। মাঝে মাঝে মানে সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এইভাবে করো, বা কিচেন স্ল্যাবসটাও যদি পরিষ্কার করো এইভাবে, একদম নর্মাল একটা কিন্তু সাধারণ জিনিস, তাতে কিন্তু তোমার কিচেন থাকবে ঝকঝকে আর হচ্ছে পোকামাকড় মুক্ত। তো হাইজেনিকটাও কিন্তু খুব দরকার। তখন যে দেখলে গ্লাসে একটু তুলে রেখেছিলাম সেইটুকুনি আমি নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতলের মধ্যে। তো বন্ধুরা রান্নার পর ওভেনের পাশে যে সমস্ত মানে আমাদের যে কন্টেনারগুলো থাকে সেগুলো কিন্তু খুব তেল চিটচিটে হয়ে যায়। আর এটা যদি মাঝে মাঝে করা যায় তাহলে কিন্তু জিনিসগুলো ভালো পরিষ্কার থাকে। আর আমার যে দেখো অয়েল কন্টেনার রাখার যে ট্রেটা সেটাকেও কিন্তু ওই স্প্রেটা দিয়ে একটুখানি আমি মুছে নিলাম। আর এর মধ্যে আমি 2টো টিস্যু দিয়ে দিচ্ছি, যাতে ওই অয়েল কন্টেনার থেকে অয়েল যাতে গড়িয়ে পড়লেও ওই ট্রেটার মধ্যে না লাগে, আর খুব সহজেই মানে টিস্যুটা দেওয়াতে পরিষ্কার হয়ে যাবে। তারপর টিস্যুর মাধ্যমে কিন্তু স্প্রেটা দিয়ে আমি হালকাভাবে মুছে নিচ্ছি, যাতে মানে স্প্রেটা ঢুকে না যায় বোতলের মধ্যে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর যে একটুখানি সাজানোর জন্য যে গাছটা সেটার মধ্যে আমি একটু স্প্রে করে দিলাম। তো এগুলো কিন্তু মাঝে মাঝেই রান্নার পর পরিষ্কার করে নিলে খুব সহজেই কিন্তু তেল চিটচিটে একদম উঠে যায়। আর বন্ধুরা এবার যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি, এখন হচ্ছে বর্ষাকাল। তো বর্ষাকালে কিন্তু দেখবে যে ডাল নষ্ট হয়ে যায়, রোদে দেওয়ার ঝামেলা করতে হয়। তো রোদে দেওয়ার ঝামেলার থেকে ধরো যাদের রোদ নেই, ঘরে খুব রোদ আসে না বা অসুবিধা বাইরে দেওয়ার, তো তারা কিন্তু এটা করতে পারো বর্ষাকালে। বিশেষ করে এই যে মুগ ডালটাকে বেশ কিছুটা পরিমাণে মুগ ডাল দেখো আমি অনেক দিন রাখিনি বলে বা রোদ পাইনি বলে একটু হালকা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছিলো। একে ওভেনের মধ্যে হালকা ফ্রাই করে নেবে। ডাল বানানোর আগে যেরকম আমরা ফ্রাই করে নিই ঠিক সেরকম ফ্রাই করে নেবে পুরো ডালটাকে। তারপরে এই ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কোনো মতেই কিন্তু ছাড়া যাবে না। তো এবার এটাকে কি করবে, একটা যে কন্টেনার আছে আমাদের এয়ারটাইট কন্টেনার, তার মধ্যে মানে যে বোতলের মধ্যে বা শিশিতে আমরা রাখি তার মধ্যে কিন্তু ঢেলে নেবে এইভাবে, মানে পুরোটা ভাজা ডালে কিন্তু ঢেলে নেবে। তারপর দেখো ভরে রেখে দেবে। চাইলে তোমরা ফ্রিজেও রাখতে পারো, তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বর্ষাকালে ড্যাম হয়ে খারাপ হবে না। এখন যে টিপসটা শেয়ার করবো বন্ধুরা, এটা কিন্তু ভীষণ একটা বুদ্ধির মানে টিপস। যাই হোক, তার আগে বলে নিই,
এই যে দুধ জাল দেওয়া বা যে কোনো রান্নাবান্না করার সময় দেখবে, দেখো যেহেতু আমার গ্যাস ওভেনটা একদম পরিষ্কার, তো এই হাতাটাকে কোথায় রাখবো? এখানে রাখলে নোংরা হবে, এখানে রাখলেও নোংরা হবে। সেই কারণে আমরা কি করব, একটা ছোট্ট প্লেট বা ট্রে যাই বলো হোক, নিচে কিংবা উপরে এরকম জায়গাতে রেখে দিলে কিন্তু দেখবে তাহলে কিন্তু আমার গ্যাস ওভেনটা এবং যে ওভেনের স্ল্যাবস সেখানটা কিন্তু খুব পরিষ্কার থাকবে। তো এই বুদ্ধিটা কিন্তু অবশ্যই করো। কীভাবে দুধ জাল দেওয়ার পর মোটা করে সর পড়বে আমাদের। আমরা নর্মালি দুধ যেভাবে জাল দিই তার চাইতেও বেশি কিন্তু 4 থেকে 5 মিনিট বেশি ফোটাবে। তো খুব ভালোভাবে ফোটানোর পর দুধটাকে একদম ঠান্ডা করে রেখে দেবে। আর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপর পুরো রাতভর ফ্রিজে রেখে দেবে। আর পুরো রাতভর রেখে দিলে দেখবে যে দুধটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যাবে। সকালে ফ্রিজ থেকে যখন এরকম বার করবে আর একটা হাতা নিয়ে দেখতে পাবে যে বেশ গাঢ় একটা মোটা কিন্তু দুধের সর পড়েছে। আর এই দুধের সরটা থেকে খুব সহজেই কিন্তু ঘি বানানো যাবে। তো প্রত্যেক দিন এরকম মোটা দুধের সর যদি আমরা তুলে কালেক্ট করতে পারি একটা আলাদা বাটি বা কন্টেনারের মধ্যে, তাহলে কিন্তু দেখবে সেই ঘিটা খুব সুন্দর তৈরি হবে। তো এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু দেখবে মোটা করে দুধের সর আমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাব। মানে খুব ভালো বুদ্ধি না? পুরো রাতভর ফ্রিজে রাখবো আর তৈরি হয়ে যাবে কিন্তু ঘি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ কত মোটা করে দুধের সরটা পড়েছে। চাইলে কিন্তু তোমরাও এটা করতে পারো। আর আমি তো এইভাবে করে দুধের সর খেতে ভীষণ ভালোবাসি। যারা যারা তোমরা এমনি ঘি না বানালেও দুধের সর খেতে পছন্দ করো, তারাও কিন্তু এইভাবে তৈরি করতে পারো। এখন যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু খুব সহজ, কিন্তু আমরা অনেকেই জানি না। ডিম যখন আমরা বয়েল করি, ডিম ছাড়াতে গিয়ে কিন্তু ডিম ফেটে যায় বেশিরভাগ ক্ষেত্রে। দুটো নিলে একটা ফাটবে, চারটে নিলে একটা ফাটবে, মানে তিনটে ভালো থাকবে, এরকম হবেই। আর ডিমে নুন দিয়ে ফোটাতে আমরা সবাই জানি, আর ঢেকে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় বয়েল। তো ডিমটা যখন বেশ ভালোভাবে বয়েল হয়ে যাবে বন্ধুরা, তখন কি করবো, গ্যাসের ওভেন বন্ধ করে আমরা কিন্তু সবাই জানি যে একটা স্ট্যান্ডিং টাইম দিই। তো স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর কি করবে, এই জায়গায় হলো একটা কাজ যে এই ডিমগুলোকে তুলে তখন আমরা নর্মাল যে জল থাকবে সেই বাটির মধ্যেও কিন্তু মিনিট 10 মতন আমরা রেখে দেব। এই রাখাটা কিন্তু জরুরি। তারপর তোমরা যখন ডিম ছাড়াতে যাবে তখন দেখবে খুব সহজেই কিন্তু ডিমের খোসা থেকে ডিম ছাড়ানো যাবে। আর তার ফলে ডিমের মধ্যে কিন্তু কোনো রকম ফাটল বা ক্র্যাক কিছুই হবে না। এবার যেটা আমি তোমাদেরকে বলবো ভীষণই গুরুত্বপূর্ণ বন্ধুরা, ডিম যখনই তোমরা ছাড়াও না কেন, যে কোনো ডিম 2 থেকে 3 বার কিন্তু তারপর সেই ডিমটাকে খুব ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। কারণ ডিমের মধ্যে যদি কোনো রকম খোসা লেগে থাকে, সেই খোসা যদি কোনো রকম পেটে যায়, পেটের তো প্রবলেম হবেই, স্কিনেরও কিন্তু প্রবলেম হতে পারে। তো সেই কারণে কিন্তু এটা অবশ্যই করবে। এখন যে টিপসটা দেখাবো সেটাও কিন্তু ভীষণ উপকারী একটা টিপস। আর আগের দিনের বাসি ভাত বেঁচে গেলে দেবে পরের দিন মাইক্রোওভেনে গরম করতে হয়। যাদের মাইক্রোওভেন নেই বা মাইক্রোওভেনে গরম করতে আমরা চাইছি না, তারা কি করব, দেখো ফ্রিজ থেকে ভাতটা একটু বার করে রেখেছিলাম, তো ভাতগুলো দেখবে ফ্রিজ থেকে বার করলে কিন্তু খুব শক্ত শক্ত ভাত হয়ে থাকে। সেগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না, যতই তুমি নর্মাল টেম্পারেচারে রাখো না কেন। তো তখন কি করবে, এরকম ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবে আগের দিনের যে রাখা বাসি ভাত, সেই ভাতগুলোকে। তারপরে জলের মধ্যে মানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে, তার মধ্যে ভালোভাবে নাড়িয়ে ভাতগুলোর মধ্যে মানে সমস্ত জায়গায় যেন গরম জলটা লাগে, ঢেকে দিয়ে গ্যাস ওভেন কিন্তু বন্ধ করে রাখতে হবে। মিনিট 1.5 থেকে 2 মিনিট আমি রেখেছি যেহেতু আমার কম ভাত। তারপর এটাকে কি করবে, একটা ছাঁকনির মধ্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো ছাঁকনির মধ্যে ঢেলে দেওয়ার পর নিচে যে গরম জলটা থাকবে না, সেই জলটা কিন্তু ফেলে দেবে, না হলে কিন্তু ওই ভাপে ভাতগুলো আরও নরম হয়ে যাবে। তো খুব ভালোভাবে আমি না জলটা ঝরানোর জন্য বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে দেখো আমি আসলাম, এবার দেখতে পাচ্ছ কেমন ঝরঝরে ভাত হয়ে গেছে, ভীষণই গরম গরম, কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এই ভাতটা আমার কালকের বাসি ভাত। তো এইভাবে তোমরা করলে পরে আগের দিনের ভাত কিন্তু ভীষণ ঝরঝরেভাবে পেয়ে যাবে, আর খুব সহজেই কিন্তু গরম ভাত খেতে পারবে তোমরা। আর এরপর দেখাচ্ছি তোমাদেরকে একটা খুব ভালো টিপস, আমরা অনেকেই করি কিন্তু তবে আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি, এতে যেন হাইজেনিক বেশি থাকে। তো লেবুর খোসাগুলো ছিল, একটু গরম জল বসিয়েছি, তার মধ্যে লেবুর খোসাগুলো দিয়ে দিয়েছি। আর দেখো খুব কম পরিমাণে, মানে এই যে একটা ছোট্ট ঢাকনা এর পরিমাণের কিন্তু একটুখানি আমি ভিনিগার এটা এই গরম জলের মধ্যে আমি ঢেলে দিলাম। তারপরে আমি কি করব, একদম কম পরিমাণের একটুখানি ডিটারজেন্ট আমি নিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দেবো বন্ধুরা। লেবু, ভিনেগার আর হচ্ছে ডিটারজেন্ট দেওয়ার পর যে
কিচেন টাওয়ালগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। অনেকগুলো হলে তোমরা একটু বেশি পরিমাণে জল, লেবু, ডিটারজেন্ট দেবে। যেহেতু আমার কম, আমি সেই কারণে অল্প দেখাচ্ছি তোমাদেরকে। তো খুব ভালোভাবে মানে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে জাস্ট একটু ফুটে উঠলে সাথে সাথে বন্ধ করে দেবে, আর একদম ঠান্ডা অবধি রাখবে। তারপরে একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ডলে পরিষ্কার করে দিয়ে একদম ঝকঝক এবং একটা খুব সুন্দর স্মেলও আসবে। সব শেষে দেখাচ্ছি বন্ধুরা, এই যে লেবু, পাতি লেবু হোক বা যে কোনো লেবু, তার মধ্যে নিয়ে নেবে এরকম লবঙ্গ। তো 3টে 4টে 5টা যাই হোক, সেই কটা লবঙ্গ কিন্তু এরকম লেবুর যে স্লাইস তার মধ্যে দেবে। এটা কিন্তু ভীষণ উপকারী, আর এটা যদি তোমরা কিচেনে ব্যবহার করো না, তোমাদের কিচেন কিন্তু পোকামাকড় মুক্ত থাকবে। কিচেনকে তো আগেই সমস্তভাবে পরিষ্কার তোমরা করবে, তারপর দেখো সমস্ত স্লাইসের মধ্যে এইভাবে দিয়ে দেবে লবঙ্গ। যেখানে যেখানে মনে হয় পোকামাকড় বেশি থাকতে পারে সেই সমস্ত জায়গায় দেখো আমি পুরো ওভেনটার নিচে কিন্তু দিয়ে দিচ্ছি, মানে কোনায় কোনায় দিয়ে দেবে। যার ফলে কি হবে, পোকামাকড় ওখানে আসলে এর যে একটা স্মেল আছে লবঙ্গ আর লেবুর, তার ফলে কিন্তু পোকামাকড় মানে আসতে চাইবে না ওখানটাতে, আর তোমার কিচেন থাকবে ভীষণ পরিষ্কার। দেখো আমি সব গোপন জায়গার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধার মতন জায়গাতে তোমরা দিয়ে দেবে, কারণ এই কোনায় কোনায় না বেশি আসে, সামনে কিন্তু পোকামাকড় খুব একটা আসে না। তাহলে বন্ধুরা, ঘরে থাকা কয়েকটি সহজ জিনিস দিয়ে আমরা আমাদের কিচেনকে যেরকম পরিষ্কার রাখবো তার সাথে হাইজেনিকও থাকবে, কারণ আমাদের বুঝতে হবে পরিষ্কারের সাথে সাথে হাইজেনিকটা মেনটেন করাও কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।